আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা সমচাপটা দেখছিলাম আর কি, সমচাপ পরিবর্তন বা প্রক্রিয়া যেটা ছিল। সো এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে গিয়া সমষ্ণ পরিবর্তন বা কি বলা হয় সমষ্ণ তোমার প্রক্রিয়া, বা যেটাকে বলা হয় আইসোথার্মাল চেঞ্জ আর কি। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। মানে আমি মনে করি হচ্ছে সম আয়তন সমচাপ থেকে এটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই পরেরটা রুদ্রতাপীয়টা অনেক ইম্পর্টেন্ট, আর এটা একটু ডিটেলস আর কি, একটু বড় আর কি। সো এটা একটু দেখো। আর মোটামুটি প্রশ্নগুলো এখান থেকে মানে সামনে যে টপিকগুলো পড়বো ম্যাক্সিমাম টপিকই আর কি এটার সাথে বিলং করে, বা তুমি বলতে পারো রিলেটেড আর কি। ঠিক আছে, সো এটা একটু দেখো। আমি সামারি আকারে বলছিলাম যে সমষ্ণতে অবশ্যই তোমার এখানে তাপমাত্রাটা কি ধ্রুবক থাকবে আর কি, মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আগে তাপমাত্রা যা ছিল পরবর্তীতে তাপমাত্রা তাই হবে আর কি। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমার সামারি আকারে আর কি। সো এখন দেখো যে আমরা তো জানি উষ্ণতা মানে হচ্ছে গিয়ে তাপমাত্রা। ঠিক আছে, তাহলে আর কি বলে সমষ্ণ মানে হচ্ছে গিয়ে সমান তাপমাত্রা। হ্যাঁ, সমান তাপমাত্রা। উষ্ণতা মানে তাপমাত্রা বলছিলাম, আর সমষ্ণ মানে হচ্ছে সমান তাপমাত্রা, মানে এখানে তাপমাত্রা সমান থাকবে আর কি। তুমি বলতে পারো যে প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে সেই প্রক্রিয়াকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। মানে তিনভাবে বলতে পারো, আবার বলতে পারো তোমার যে পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে সেটাকে বলা হয় সমষ্ণ পরিবর্তন, বা বলতে পারো যে রেখায় তাপমাত্রা স্থির থাকে সেটাকে বলা হয় সমষ্ণ রেখা, মানে ওই আগের মতো আর কি। বা এটাকে বলতে পারো তুমি আইসোথার্মাল প্রসেস, বা বলতে পারো আইসোথার্মাল চেঞ্জ, বা বলতে পারো আইসোথার্ম লাইন বা আইসোথার্মাল লাইন আর কি। ঠিক আছে, আইসো মানে একই আগে বলছিলাম, আর থার্ম মানে হচ্ছে তাপমাত্রা বলতে পারো, তার মানে একই তাপমাত্রা। ঠিক আছে, সো এখানে আমাদের তোমার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। সো কি কি জিনিস পরিবর্তন হবে আর কি কি পরিবর্তন হবে না এগুলো আর কি আমাদের একটু ডিটেলস দেখা লাগে। ঠিক আছে, সো সেটা একটু দেখব। এখন আমরা এই চিত্রটা আর কি দুইটা ওয়েতে দেখবো। একটা হচ্ছে গিয়া তোমার প্রসারণের জন্য, মানে আয়তনকে বাড়াইয়া, আর সেকেন্ডে দেখবো হচ্ছে গিয়া তোমার কি বলে সংকোচনের জন্য আর কি। সো প্রথম স্টেপ হচ্ছে গিয়ে প্রসারণের জন্য। দেখো আমি কি করছি, এখানে আগের মতোই আর কি সিলিন্ডারটা আঁকছি আর কি। সো সিলিন্ডার একটা পিস্টন আছে, এখানে আমার তিন দিকে হচ্ছে বা তিন দিকে হচ্ছে আমার তোমার কুপরিবাহী বা অন্তরক দেওয়া আছে। সো এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে আর এখান দিয়ে কোনো তোমার তাপের কোনো আদান প্রদান হবে না। ঠিক আছে, আর নিচে হচ্ছে গিয়ে আমার সুপরিবাহ দেওয়া। ইনিশিয়াল ছবিটা হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা এইটা এইটা। ঠিক আছে, এই অংশটা না, এই অংশটা হচ্ছে পরে, আমি তাপ দেওয়ার পরে আর কি। সো প্রসারণের জন্য তো দেখবো এখানে। সো প্রথমে দেখো আমার ইনিশিয়ালি তোমার আমার এখানে তাপ তাপ ছিল হচ্ছে মানে সিস্টেম বা ব্যবস্থার তাপ ছিল Q1। তারপরে বলতে পারো এখানে আমার তোমার কি বলে ওইটাকে বলা হচ্ছে অন্তঃস্থ শক্তি ছিল ইয়ন, তারপরে তাপমাত্রা ছিল হচ্ছে টিয়ন, চাপ ছিল ভিয়ন, পরবর্তী আয়তন ছিল ভিয়ন। ঠিক আছে, সো আমি কি করলাম এখানে বাইরে থেকে তাপ দিলাম। তাহলে বাইরে থেকে তাপ দিলে কী হবে, বা আয়তনটাকে আমি বাড়াইলাম, যেহেতু এখানে আমি বলছি এটা হচ্ছে প্রসারণের জন্য আমরা দেখতেছি। তো আয়তনটা ছিল ভিয়ন, পরবর্তীতে আয়তন কী করছে V2 আর কি। তাহলে আমার আয়তনটা অবশ্যই এখানে কী করছে বাড়ছে। ঠিক আছে, সো সেটা এখানে বলছি যে প্রথমে আগের মতো একে আয়তন বাড়লে কি আমার V2 গ্রেটার দেন V1 হবে, তাহলে ডিভি ইকুয়াল টু কী হবে V2 মাইনাস V1, তাহলে ডিভিটা প্লাস, মানে এখানে আয়তন বাড়ছে। আর আমরা সর্বদাই জানি যদি আয়তন বাড়ে তাহলে কি হয়, চাপটা কমে। তাহলে দেখো আমার P1টা কী হবে, P1টা বড় হবে, P2টা ছোট হবে, মানে আয়তন বাড়ার কারণে আমার পরবর্তীতে চাপটা কমে গেছে আর কি। সো আমার এখানে ডিপিটা কী হবে মাইনাস হবে আর কি। ঠিক আছে, তো এবার দেখো অন্তঃস্থ শক্তি কিন্তু এখানে কমে যাওয়ার কথা। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো কিভাবে, ঠিক আছে, কিভাবে অন্তঃশক্তি এখানে মানে সবচেয়ে ক্রিটিক্যাল বা মানে কি বলে তোমার মানে যে জিনিসটা বোঝার জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট বা ভাইটাল যে জিনিসটা সেটা হচ্ছে এখানে আর কি অন্তঃস্থ শক্তির ব্যাপারটা আর কি। সো এখন দেখো আমি তোমাকে বললাম যেহেতু আমরা আয়তনটা বাড়াইছি সেক্ষেত্রে কি হয়েছে। দেখো আমি বলছি যে আমি যেহেতু আয়তন বাড়াইছি এর মানে কি, দেখো আয়তন ছিল এইটা, আমি বানাইছি V2। ঠিক আছে, এইটা হচ্ছে পরবর্তী আয়তন, তার মানে আমার এই এতটুকু আয়তন বাড়াইছে আর কি, ডিভি হচ্ছে এইটা। তাহলে আমরা তো স্বভাবতই জানি যে যদি আয়তন বাড়াই তাহলে এখানে একটা কাজ হয়, আর কাজটা কে করে, সিস্টেম করে। ঠিক আছে, এখানে ধরো তাপ দেওয়ার ফলে আর কি কী হয়েছে যে আমি এখানে তাপগুলা মানে
অণুগুলার গতিশক্তি বেড়ে গেছে, যার কারণে এখানে ও কী করছে তোমার বলতে পারো যে তুমি কি বলে এখানে তুমি ওরা কী করছে কাজ করে ওরে পিস্টনটাকে এখান থেকে এখানে নিচ্ছে আর কি। তুমি ইনিশিয়ালি চিন্তা করো, এখানে আমার ইউনটা ছিল, ইউন কত ছিল আমি জানি না, ধরো আমি তাপটাপ কিছু দেই নেই, ইউনটা কত ছিল আমি জানি না, কিন্তু ওর একটা নির্দিষ্ট অন্তঃশক্তি ছিল। সো ওই ইউন অন্তঃশক্তিটা ব্যবহার করে ও কী করছে এখান থেকে এখানে আমার পিস্টনটাকে তুলছে। তারপরে ইউন যতই থাকুক না কেন, ইউন থেকে যদি কিছু পরিমাণ শক্তিও খরচ করে এই কাজটা করে, অবশ্যই আবার কি হবে ইউনটা কিন্তু কমে যাবে। তার মানে এখানে ইউনটা থেকে ইউটুটা কিন্তু ছোটো হওয়ার কথা, কারণ ইউন আমি জানি না, কিন্তু ইউনকে খরচ করে ও কী করছে আয়তনটা বাড়াইছে, মানে ভি1 থেকে ভি2 করছে। তার মানে এই ডিভি পরিমাণ কাজ করতে ওর কিন্তু ইউন থেকে কিছুটা শক্তি খরচ হয়ে গেছে, তার মানে অবশ্যই ওর অন্তস্থ শক্তি কমে যাওয়ার কথা এখানে, ঠিক আছে। তার মানে বিষয়টা কী দাঁড়ালো যে এখানে শুধু চাপেই আর কি, মানে আয়তন বাড়লে শুধু চাপেই কমে না, এখানে দেখা যাচ্ছে অন্তস্থ শক্তিটাও আমার কমে যাইতেছে, তাই না। তাহলে অন্তঃশক্তি কমে গেলে বিষয়টা কী দাঁড়ালো, আমরা যদি অন্তঃশক্তি কমে গেলে এর ফলাফল হচ্ছে তাপমাত্রা কমে যাওয়া, ঠিক আছে। তার মানে কিন্তু তাপমাত্রাটা এখানে কমে যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু আমাদের শর্ত অনুসারে আমি যেটা বলছি সমষ্ণ পরিবর্তন বা আইসোথার্মাল চেঞ্জে অবশ্যই আমি তাপমাত্রা কি পরিবর্তন হতে দিব না, একে অপরিবর্তিত রাখবো, তাপমাত্রা যাই থাকবে তাই থাকবে। মানে আমি যদি প্রসারণ করি মানে আয়তনকে বাড়াই, তারপর আমার তাপমাত্রা কি সেম রাখতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি, ধরো ইনিশিয়ালি আমার ইউনটা ছিল 100 জুল, ঠিক আছে, এখানে কোনো তাপ দিই নেই আর কি, 100 জুল ছিল। সো ও কী করছে আয়তনকে বাড়াইতে গিয়ে ওর 20 জুল খরচ হয়ে গেছে, ঠিক আছে। সো যদি ওর 20 জুল খরচ হয়ে যায়, তাহলে ওর 20 জুল খরচ হওয়ার ফলে ওর থাকবে কত 80 জুল, কারণ আগে ইউন ছিল 100 জুল, 20 জুল এই ডিডাব্লিউ কাজ করে খরচ হয়ে গেছে, তাহলে এখন 80 জুল থাকতে হচ্ছে তোমার কি বলে পরবর্তীতে অন্তস্থ শক্তিটা। তার মানে কি ওর অন্তস্থ শক্তি কিন্তু কমে গেছে। সো এই জন্যই আমরা এই যে এটা করছি আর কি, অন্তস্থ শক্তি মানে ইউটা ইউন থেকে ছোট হবে, তাহলে ডিউটা মাইনাস হবে আর কি। এই যে এটা আমি এখানে বলছি সমস্ত পরিবর্তন স্থির রাখতে হবে। তো এখন আমরা কি করতে পারি, যেহেতু এখানে দেখতেছি অন্তঃশক্তিটা কমে গেছে আর কি, 20 জুলটা যেহেতু খরচ হয়ে গেছে ডিডাব্লিউ কাজ করে বা আয়তন বাড়াইতে, তাহলে আমরা কিভাবে আর কি অন্তঃস্থ শক্তিকে মানে খরচ যেন না হয় বা পরিবর্তন যেন না হয়, এতে করে যাতে আমার তাপমাত্রার পরিবর্তন না হয় এটা করতে পারি। সেই জন্য দেখো আমরা কিন্তু জানি আমার এই সিস্টেমটার চারপাশে কিন্তু আমার পরিবেশ আছে, বা যেটাকে বলতে পারো পারিপার্শ্ব আছে আর কি। সো আমরাও জানি যে পরিবেশের তাপ ধারণ ক্ষমতা অসীম, তুমি পরিবেশ থেকে মানে যত পরিমাণ সম্ভব তাপ নিতে পারবা বা পরিবেশকে দিতে পারবা, পরিবেশের কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না আর কি, ঠিক আছে। সো মানে এটা কোনো সমস্যাই না পরিবেশের কাছে তোমাকে তাপ দেওয়া বা তাপটাকে তোমার কাছ থেকে নেওয়া, ঠিক আছে। এখন আমি একটা কাজ করতে পারি, দেখো আমি যেহেতু বললাম এখানে 20 জুল তোমার খরচ হয়ে গেছে ডিডাব্লিউ পরিমাণ কাজ করতে, তাহলে তোমার কাছে 80 জুল আছে। এখন আমি কি করলাম, দেখো এই আয়তনটাকে মানে এখানে যে ভি1 আয়তন ছিল এটাকে ভি2 করব, কিন্তু এত ধীরে ধীরে করব যাতে যেই তোমার মানে যেই শক্তিটা খরচ হয়েছিল, যে অন্তস্থ শক্তিটা খরচ হয়েছিল এই কাজটা করতে, ওই অন্তস্থ শক্তি বা ওই তাপটা যেন ও পরিবেশ থেকে নিতে পারে, তাহলে কিন্তু আমার কি হয় এখানে অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। আমি কি বলছি বুঝতে পারছো, মানে আমি ওকে ভি1 থেকে ভি2 করব, কিন্তু এটা খুবই আস্তে আস্তে করব বা ধীরে ধীরে করব, যাতে ওর কাজ করার জন্য মানে বাহ্যিক কাজ করার জন্য বা আয়তন বাড়াতে যে পরিমাণ অন্তঃস্থ শক্তি খরচ হয়, ওই পরিমাণ অন্তঃস্থ শক্তি বা তাপ শক্তি ও যেন পরিবেশ থেকে নিতে পারে, না নিয়ে ও আর অন্তঃস্থ শক্তিকে কি অপরিবর্তিত রাখবে। মানে এই যে 20 জুল আমি লস হয়েছিল আমার, এই 20 জুলকে আমি কি করব পরিবেশ থেকে নিয়ে নেব তাপ শক্তি আকারে। তাহলে কেউ আমি তো জানি যে তাপ শক্তি আকার নেই বা গতিশক্তি আকার নেই, আমার কিন্তু অন্তঃস্থ শক্তি বা মোট শক্তিটা কি সেম থাকতেছে আর কি, বা বাড়তেছে আর কি, ঠিক আছে। সো সেটাই এখানে দেখো, তাহলে পরিবেশ থেকে তাপটা নিয়ে আমি কি করলাম মানে 20 জুল যেই তাপটা নিয়ে অন্তঃশক্তি যা ছিল আমি তাই রেখে দেবো আর কি, ঠিক আছে। সো আমি কি করব ওকে এত ধীরে ধীরেই আমি এই আয়তনটা বাড়াবো যাতে পরিবেশ থেকে ও তাপটা নেওয়ার জন্য যথেষ্ট সময় পায়, এটা অবশ্যই মাথায় রাখবা।
ধীরে ধীরে করব, কারণ ও যাতে পরিবেশ থেকে এই তাপটা মানে যে তাপটা লস করতেছে বা যে শক্তিটা ওর ক্ষয় হইতেছে বা তুমি বলতে পারো ও যেটার আর কি পাস থ্রু করতেছে ওইটাকে যেন আমরা কি করতে পারি, পরিবেশ থেকে নিতে পারি বা নেওয়ার মতো ওকে সুযোগ দিই, তাহলে আমার এখানে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। আসলে আমি এক্সাম্পল দেওয়ার জন্য দেখাচ্ছি যে বিরজুল খরচ হয় মানে কাজ করার জন্য, সো এই বিরজুলটা নিয়ে নেয়। আসলে বাস্তবে এরকম হয় না। বাস্তবে ধরো এর ধরো এরকম হয় যে আর এটা বাড়ানোর জন্য আর ধরো 99 জুল থেকে 1 জুল খরচ হয়েছে। সো দেখা যায় যে পরিবেশ থেকে তোমার 1 জুল আবার ও নিয়ে নেয়, তাপ নিয়ে নেয়, যার কারণে দেখা যায় যে ওই আবার 100 জুল করে ফেলা আর কি, মানে 1 বা 2 এরকম পরিবর্তন হয়, অত বেশি না আর কি। সো 1 জুল নেওয়া তো 1 জুল তাপ নেওয়া তো মানে অত অত বড় ব্যাপার না আর কি, ঠিক আছে। তুমি বলতে পারো যে ইট ডাজেন্ট লাইক লাইক ইটস নট আ বিগ ডিল, তুমি বলতে পারো। সো তাহলে বলতে পারো যে পরিবেশ থেকে কন্টিনিউয়াসলি তাপ শোষণ করে সেই অন্তঃস্থ শক্তিকে অপরিবর্তিত রাখছে। আর এখানে আয়তনের পরিবর্তনটা খুব ধীরে ধীরে রাখবো, যাতে সে পরিবেশ থেকে হারানো অন্তঃস্থ শক্তিটা তাপ শক্তি আকারে নেওয়ার জন্য যথেষ্ট সময় পায়, ঠিক আছে। সো এটা একটু দেখো, এখন দেখো যেহেতু এটা বুঝছো, এটা তো আমি বললামই। সো এটাই আমি এখানে লিখেছি যে এখানে অন্তঃশক্তি কমে যাওয়ার কথা ছিল, কিন্তু সিস্টেম পরিবেশ থেকে তাপ শোষণ করে অন্তঃশক্তি অপরিবর্তিত রাখে। সো শর্ত অনুসারে আমরা কি বললাম যে এখানে যেহেতু অন্তঃশক্তি পরিবর্তন হইতেছে না, হওয়ার কথা ছিল প্রথমে যে দেখছি, কিন্তু এটা হবে না, ঠিক আছে। তাহলে আমার অন্তঃশক্তি কি ধ্রুবক থাকতেছে, তাহলে ইউকলটা ধ্রুবক, মানে ইউনটা যা ছিল ইউটা তাই হবে। যেমন 20 জুল লস হয়েছিল, ও আবার 20 জুল নিয়ে 100 জুল বানিয়ে দিয়েছে। ইউন 100 জুল ছিল, এখন ইউটুটাও 100 জুল। সো সেক্ষেত্রে দেখা যায় আমার মানে কি বলে এখানে অন্তঃশক্তি পরিবর্তন আমার কি হইতেছে, শূন্য হইতেছে আর কি, ডিও ইকাল টু 0। এখন আমরা তো জানি যে অন্তঃস্থ শক্তির পরিবর্তনের ফলাফল হচ্ছে গিয়া তোমার তাপমাত্রা পরিবর্তন, ঠিক আছে। তো অন্তঃস্থ শক্তি পরিবর্তন না হয় তাহলে আমার কি হবে না, তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তাপমাত্রাটাও ধ্রুবক থাকবে। আর আমাদের শর্তই এখানে এটা, তাপমাত্রার সমষ্ণ প্রক্রিয়ার শর্ত হচ্ছে তাপমাত্রা কোনো পরিবর্তন হতে পারবে না। তাহলে টি ইকুয়াল টু ধ্রুবক, ডিটি ইকুয়াল টু 0, ঠিক আছে, বা ডিটি ইকুয়াল টু তোমার টি2 মাইনাস টি1, যেটা হচ্ছে গিয়ে তোমার শূন্য হবে, ঠিক আছে। তার মানে তুমি বলতে পারো যে পরিবেশ থেকে তাপ শোষণ করে তাপমাত্রা অপরিবর্তিত রাখছে। বিষয়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল আর কি, মানে পরিবেশ থেকে তাপ শোষণ করতেছে অথচ তার তাপমাত্রা বাড়তেছে না, এটা শুনলে একদম অদ্ভুত মনে হয়, ঠিক আছে। মানে এরকম উদ্ভট ঘটনা খুব কমই আছে যে পরিবেশ থেকে তাপ নিতেছে কিন্তু তাপমাত্রা বাড়তেছে না, কাউকে বললে ওটা বিশ্বাস করবে না আর কি। তবে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখলাম, আমি একটু পরে তোমাকে দেখাবো ঘটনাটা আসলে কি ঘটে, কেন আসলে তাপ নেওয়ার পরেও আর কি তাপমাত্রা পরিবর্তন হয় না, ঠিক আছে। এখন এটা গেল। সো আরেকটা বিষয় হচ্ছে যদি আমি তাপ দিয়ে একটু দেখি, যেহেতু আমি বলছি যে ও পরিবেশ থেকে এখানে একটা তাপ নেয় আর কি, তার মানে কি হলো বিষয়টা, ওই যে আমরা বলতেছি 20 জুল তাপ নিতেছে, তার মানে ওর কাছে আগে যাই তাপ থাকুক না কেন, ও যেহেতু তাপ নিতেছে তার মানে কি ওর কিন্তু তাপের পরিমাণ বাড়বে, ঠিক আছে। আগে যাই তাপ থাকুক, কিন্তু এই কাজটা যে করলে যে লসটা করছে এর ফলে কিন্তু পরিবেশ থেকে তাপটা নিছে, নেওয়ার কারণে ওর তাপটা কিন্তু বেড়ে যাবে। সো তাহলে আমার কিউ1টা থেকে কিউ2টা কি বড় হবে, তাহলে ডি কিউ কি পজিটিভ হবে, কারণ আমরা তো জানি শোষিত তাপ ইকুয়াল টু পজিটিভ, ঠিক আছে। সো দেখো আমি কিন্তু একটু আগে সংজ্ঞাটা যে দিছিলাম তোমার সমষ্ণ প্রক্রিয়ার, যে যেখানে তাপমাত্রা পরিবর্তন হয় না সেটাকে বলা হয় আমার সমষ্ণ পরিবর্তন, কিন্তু এইটাকে আরও ডিটেলস তোমরা এখন সংজ্ঞা দিতে পারবা, ঠিক আছে। সো আমরা এখানে দেখছি কি কি আয়তনের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হলে কি কাজ হয়, এখানে অবশ্যই একটা কাজ হয়। তাহলে তোমার মানে ডিভি ইজ নট ইকুয়াল টু 0, বিকজ তুমি জানো যে এখানে V1 আর V2টা সেম না, V2টা বড়, তার মানে আয়তনের পরিবর্তন ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। সো চাপের পরিবর্তন, এখানে কিন্তু চাপের পরিবর্তন হয়, ঠিক আছে, কারণ আমরা তো দেখছি যে আয়তন বাড়লে কি চাপটা আর কি কমে যায় বা এরকম কিছু আর কি। সো চাপের পরিবর্তন হয়, তার মানে ডিপি ইজ নট ইকুয়াল টু 0। একইভাবে অন্তঃস্থ শক্তি এখানে পরিবর্তন হয় না, আর তাপমাত্রার পরিবর্তন হয় না, যার ফলে আর তাপের পরিবর্তন হয়, মানে তাপটা কিন্তু বেড়ে যায়, তার মানে ডিকিউ ইজ নট ইকুয়াল টু 0, কিন্তু ডিও 0 হবে, ডিটি ইকুয়াল টু 0 হবে, কারণ এখানে ইউ1 আর ইউ2 সমান ছিল আর টি1 আর টি2 সমান ছিল। সো এটা ছিল তোমাদের হচ্ছে প্রসারণের জন্য, ঠিক আছে, আমরা V1 থেকে V2টা বাড়িয়েছি। এখন যদি সংকোচনের জন্য সেম ঘটনাটাই দেখো, তাহলে দেখো কি হয়।
যেটা হচ্ছে সংকোচনের জন্য। সো দেখো চিত্র এটা ছিল হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, মানে প্রথমে ছিল এরকম V1 আয়তন, আর পরবর্তীতে আমি কি করছি, মানে প্রথমে ছিল এই যে মানে চাপ ছিল P1 V1 আয়তন T1 তাপমাত্রা Q1 তাপ আর ইউন হচ্ছে অন্তঃস্থ শক্তি, ঠিক আছে। সো আমি কি করলাম, ওকে এখান থেকে কম্প্রেস করে এখানে নিয়ে আসলাম আর কি, ঠিক আছে। মানে আমি কি করছি, এখানে আয়তনটা কমাই দিচ্ছে আর কি, আয়তন V2টা কিন্তু কমে গেছে আর কি, ঠিক আছে। আয়তন ছিল আগে বেশি, V1টা বড় ছিল, এখন কমায় কি করছি, V2 বানাই দিছি আর কি, বা ছোট করে দিছি। তাহলে আমার কি হবে, এখানে সব কিছু আর কি কম বেশি পরিবর্তন হবে। তাহলে প্রথম যেটা আমরা যেটা দেখবো হচ্ছে আয়তন, যেমন এখানে আয়তনটা কমে গেছে, তার মানে ডিভিটা কী হবে, মাইনাস হবে, বা আয়তনের রাশি মানে V1টা বড় হবে, V2টা ছোটো হবে, ঠিক আছে। আর আয়তন বাড়লে আমরা আয়তন কমলে আমরা জানি সবতে চাপ বাড়বে, কারণ একটা একটা অপোজিট। সো ডিপিটা কী হবে, এখানে প্লাস হবে, সেটা এখানে বলছি। এখন দেখো মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু আমার অন্তঃস্থ শক্তি বেড়ে যাওয়ার কথা, কারণ দেখো আমি কিন্তু এইখানে এই যে একটা এক্সটার্নাল ফোর্স দিয়া ওরে কী করছি, বাজি একটা বল দিয়ে ওরে কম্প্রেস করছি, বা ওকে আমি কি করছি, তোমার আয়তনটাকে কমাইছি। এখন আমি এখানে কি করছি, আয়তনটা কমাইছি যেহেতু, মানে হচ্ছে বাইরে থেকে একটা বল প্রয়োগ করছি, মানে আমার এখানে এই অণুগুলার বলটা কিন্তু উপর দিয়ে কাজ করতেছে, যেটা আন্তঃআণবিক বল, এই এফটা। কিন্তু আমি এই এফ বল বা সংরক্ষণশীল বল বা আন্তঃআণবিক বলের বিরুদ্ধে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে ওকে কম্প্রেস করছি, বা ওকে আমি কি করছি, একটা মানে ওকে আমি আয়তনটা কমাইছে, যার কারণে কি হয়েছে, আমি একটা কাজ করছি, মানে বাহ্যিক কাজ করছি এক্সটার্নাল ফোর্স দিয়ে। আর আমরা তো জানি যে কোনো একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যদি কাজ করা হয়, তাহলে ওই কাজটা আমি যতটুকু কাজ করবো ওইটা কিন্তু বিভব শক্তি আকারে ওই সংরক্ষণশীল মানে যে বস্তুটা ছিল ওইটার ভিতরে জমা থাকবে। তার মানে আমি এখানে যে কাজটা করব এই কাজটা কিন্তু এখানে জমা থাকবে, ঠিক আছে। তো সেই অনুসারে যেহেতু বিভব শক্তি এখানে আমি জমা দিছি এক্সটার্নাল কাজ করে, সো এখানে অবশ্যই সেই অনুসারে আমার ইউটা বা অন্তঃস্থ শক্তিটা বেড়ে যাওয়ার কথা, মানে তোমার কি বলে U2টা বড় হওয়ার কথা U1 থেকে, তাহলে আমার অন্তঃস্থ শক্তি DU = প্লাস হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু আসলে ঘটনাটা একটু অন্যরকম, এই জায়গাটা বোঝার বিষয়, মানে আগের মতোই দেখো। যেমন দেখো আমি বললাম কি যে ওর U1 ছিল 100 জুল, ঠিক আছে। অন্তঃস্থ শক্তি প্রাইমারি অবস্থা বা ইনিশিয়াল অবস্থা U1 ছিল 100 জুল। সো আমি কি করলাম, এক্সটার্নাল ফোর্স দিয়ে যখন আমি কি করলাম, এটাকে এখানে কম্প্রেস করলাম বা কমালাম, তখন কিন্তু আমার একটা কাজ হয়েছে বা কাজ করছি আমি আন্তঃআণবিক বলের বিরুদ্ধে। সো আমি যে কাজটা করব ওই কাজটা হচ্ছে আমার এই আন্তঃআণবিক তোমার বল, মানে যে আন্তঃআণবিক যে অণুগুলা আছে এইখানে, এই অণুগুলার ভিতরে কি হবে, জমা হবে, ঠিক আছে। জমা হলে ধরো আমি কি করলাম, 20 জুল, মানে আমি বাহ্যিক কাজটা করলাম ধরো 20 জুল কাজ করলাম আর কি, এটাকে কমাইতে, এটাকে এখান থেকে এখানে আনতে। সো শর্ত অনুসারে এই 20 জুলটা আমার কি হবে, এই অন্তঃস্থ শক্তির সাথে যোগ হবে, ঠিক আছে। তার মানে আগে ছিল 100, আর আমি কি করলাম আরও 20 ওকে দিলাম, তাহলে আর 120 হয়ে গেছে। তার মানে অন্তঃস্থ শক্তি কিন্তু বেড়ে গেছে। আর আমরা জানি কি অন্তঃস্থ শক্তি বেড়ে গেলে তাপমাত্রাও বেড়ে যাওয়ার কথা, কিন্তু ঝামেলাটা হলো সমুষ্ণতে আমরা বলছি তাপমাত্রার কোনো পরিবর্তন করতে আমরা পারবো না, ঠিক আছে। সো এখানেও আমরা কি করব, ওই একই কাজটা করব। এখানে কি করব, যে এই আয়তন যে পিস্টনটা যে এখানে ছিল এটাকে খুব ধীরে বা খুব আস্তে আস্তে কি করব, কমাবো, যাতে যেই অন্তঃস্থ শক্তিটা আমার, মানে যেই পরিমাণ অন্তঃস্থ শক্তিটা বাড়তেছিল বা যে কাজটা আমি আর কি করে ওকে দিতেছিলাম, যে শক্তিটা, ওই শক্তিটা যাতে তাপ শক্তি আকারে আমার এই সিস্টেম পরিবেশে ছেড়ে দিতে পারে। আর আমরা তো বলছি যে পরিবেশ হচ্ছে গিয়ে অসীম তাপ ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটা জিনিস, যে কিনা অসীম মানে হিউজ পরিমাণ আর কি তাপ গ্রহণ করতে পারে, আবার তোমাকে দিতেও পারে, ঠিক আছে। তার মানে তুমি কিন্তু যেই মানে কাজটা করে যে পরিমাণ শক্তি এখানে জমা হওয়ার কথা, ওই পরিমাণ যদি তুমি ছেড়ে দাও শক্তি মানে পরিবেশে, তাহলে কিন্তু আমার অন্তঃশক্তির কোনো পরিবর্তন হইতেছে না। সো এই বিষয়টা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। তবে মনে রাখবো অবশ্যই এখানে খুব ধীরে ধীরে আমরা সংকোচনটা করব। প্রসারণের বেলাও খুব ধীরে ধীরে করছিলাম বা আস্তে আস্তে করছিলাম, যাতে ও তাপটা ছাড়ার জন্য বা গ্রহণ করার জন্য মানে যথেষ্ট সময় পায় আর কি, ঠিক আছে, বা সাফিসিয়েন্ট টাইম পায় আর কি তুমি বলতে পারো, ঠিক আছে। সো 20 জুল যদি ওর এখানে বিভব শক্তি আকার জমা হয়, ও কী করবে, মানে 20 জুল তাপশক্তি আকারে কী করবে, বর্জন করে দেবে পরিবেশে। যার কারণে আমার U1টা যদি 100 হয়, U2টা কী হয়, যে 20 জুল 120 থেকে মাইনাস করে দিচ্ছে, 100 জুলেই থাকতেছে, ঠিক আছে।
সো তার মানে কি দাঁড়ালো, আমার কিন্তু এখানে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হলো না লাস্টলি। তার মানে কি হলো, অন্তঃশক্তির পরিবর্তন না হলে অন্তঃশক্তি ধ্রুব থাকতেছে। ধ্রুবক থাকলে অবশ্যই কনস্ট্যান্ট থাকলে আমার তাপমাত্রাও কি কনস্ট্যান্ট থাকবে। সো এখানে আমি এটা একটু দেখাইছি যে ইউটা ধ্রুবক থাকবে, তাহলে ইউ1 ইউ2 সমান হবে। ইউ1 ইউ2 সমান থাকলে ডিউ কি শূন্য, আর ডিউ শূন্য হলে অন্তঃশক্তি পরিবর্তন না হলে এর ফলাফল হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হবে না, তাহলে ডিটিটাও কি আমার শূন্য হবে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, যদি এবার তাপমাত্রা দিয়ে চিন্তা করি, যেহেতু ও পরিবেশের তাপ ছেড়ে দিছে, মানে এই যে এখানে আমি দেখাইছি যে এই যে ও কিন্তু পরিবেশের তাপ ছেড়ে দিছে, কারণ এই যে পরিমাণ শক্তিটা বিভব শক্তি আকার জমা হওয়ার কথা ছিল ও কিন্তু ওটাকে তাপ শক্তি আকারে ছেড়ে দিয়েছে, যাতে অন্তঃশক্তির পরিবর্তন না হয়। তার মানে তাপ ছাড়ছে মানে কি, ওর কিন্তু অবশ্যই সিস্টেমে তাপের পরিমাণ কমে যাবে আমার, ঠিক আছে। এই যে তাহলে আমার কিউটা কমে যাবে, অবশ্যই ডি কিউ কী হবে, মাইনাস হবে। আর আমরা তো জানি যে বর্জিত তাপ অবশ্যই নেগেটিভ হয়। সো এটাই আর কি এখানে দেখাইলাম। তার মানে সমষ্ণ প্রক্রিয়ার সামারি যদি বলতে যাও, তাহলে বলতে পারো তুমি ডিটি ইকুয়াল টু জিরো বাট ডিকিউ ইজ নট ইকুয়াল টু জিরো। মানে সমষ্ণ পরিবর্তনে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তবে তাপের পরিবর্তন হবে। খুবই ইন্টারেস্টিং জিনিস বলতে পারো, সমষ্ণ পরিবর্তনে তোমার তাপের পরিবর্তন হবে, তাপ গ্রহণ করবে, তাপ বর্জন করবে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এটা আর কি মানে খুবই একটা এক্সেপশনাল বা এক্সট্রাঅর্ডিনারি জিনিস আর কি বলতে পারো। সো অর্থাৎ তুমি বলতে পারো যে তাপ শোষিত হচ্ছে, তাপ বর্জিত হচ্ছে, কি মানে ডিকিউ প্লাস হচ্ছে, ডিকিউ মাইনাস হচ্ছে, কিন্তু ডিকিউ ইজ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আবার তাপ শোষণ করলে আমরা বলতেছি ডিকিউ ইকুয়াল টু প্লাস, আবার তাপ বর্জন করলে ডিকিউ ইকুয়াল টু মাইনাস, বাট ডিকিউ ইজ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। অর্থাৎ সে তাপ শোষণ করবে বা বর্জন করবে, অন্তঃশক্তির পরিবর্তিত অন্তঃশক্তিকে অপরিবর্তিত রাখবে আর কি, তাপ শোষণ করে আর বর্জন করে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখো যে আমরা সংজ্ঞাটা কিন্তু কয়েকভাবে দিলাম। একটাই বলছে যে যেই প্রক্রিয়ায় আমার কি হয়, তাপমাত্রার পরিবর্তন হয় না, সেই প্রক্রিয়াকে বলা হয় তোমার সমষ্ণ প্রক্রিয়া। আবার বলছে যে যে প্রক্রিয়া আর কি তোমার চাপ মানে কি বলে তাপ গ্রহণ করে, তাপ বর্জন করে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না, সেটাকে বলতে হচ্ছে আমরা সমষ্ণ পরিবর্তন। এখন দেখো ফাইনালি যদি তুমি সংখ্যাটা দাও, তাহলে এই পাঁচটা জিনিসকে উল্লেখ করে তুমি সংখ্যা দিতে পারো। দেখো এখানে ডিভি ইজ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। যেমন আয়তনে কোনো পরিবর্তন হয় না, আয়তন মানে আয়তনটা পরিবর্তন হয়, সরি, সমষ্ণ পরিবর্তনে মানে ডিভি ইজ নট ইকুয়াল টু জিরো মানে কি, এখানে তোমার মানে আয়তনের পরিবর্তন হয়, ঠিক আছে, আয়তনের পরিবর্তন হয়। ডিপি ইজ নট ইকুয়াল টু জিরো মানে কি, এখানে চাপের পরিবর্তন হয়, ঠিক আছে। আর মানে হচ্ছে ভি1 আর ভি2টা সমান না, এখানে পি1 আর পি2টা সমান না, যার কারণে এখানে জিরো আসে না, হয়তো প্লাস এসে বা মাইনাস এসে। আবার ডিইউ যেটা হচ্ছে গিয়ে তোমার অন্তঃস্থ শক্তি, এটা কিন্তু জিরো আসবে, কারণ ইউ1 আর ইউ2 কিন্তু সমান ছিল। অন্তঃস্থ শক্তির কী হয়, তোমার কোনো পরিবর্তন হয় না। আবার কি ডিটি ইকুয়াল টু জিরো মানে হচ্ছে গিয়ে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। সো এরপর হচ্ছে গিয়ে তাপ, কিন্তু তাপের পরিবর্তন হয়, যেটা আমরা দেখছি, ঠিক আছে। সো ডিকিউ ইজ নট ইকুয়াল টু জিরো। এখন তুমি সংজ্ঞাটা আর কি দিতে পারো এই পাঁচটা জিনিসকে উল্লেখ করা, যে পরিবর্তনের অন্তঃশক্তি বা তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু আয়তন, চাপ এবং তাপের পরিবর্তন হয়, তাকে সমষ্ণ পরিবর্তন বলে আর কি, ঠিক আছে, বা প্রক্রিয়া বলে। এটা হচ্ছে গিয়ে তোমার মেইন সংজ্ঞাটা আর কি। অনেক বইতে এটা দেওয়া আছে, অনেক বইতে দেওয়া নাই, আমি তোমাদের আর কি মেইন সংজ্ঞাটা দিয়ে দিলাম। এটা একটু মাথায় রাখো আর কি, যে এখানে তোমার তিনটা জিনিসের পরিবর্তন হইতেছে, একটা দুইটা তিনটা, আর দুইটা জিনিসের পরিবর্তন হয় না, ঠিক আছে। সো যাদের পরিবর্তন হয় না তাদের ইউ1 ইউ2 সমান, টি1 টি2 সমান, যার কারণে কি ডিটি আর ডিকিউ জিরো আসছে। আর ওদের তো সমান না, ইউ1 মানে ভি1টা হয়তো বড়, ভি2টা ছোটো, বা ভি2টা বড়, ভি1টা ছোটো, যার কারণে ডিভিটা শূন্য না। আবার একইভাবে পি1 বড় হয়তো পি2 ছোটো, যার কারণে ডিপি শূন্য না। আবার একইভাবে কিউ1 বড় বা কিউ1 ছোটো, এরকম হতে পারে, যার কারণে কি ডিকিউটা শূন্য না, ঠিক আছে। সো এটা ছিল আমার হচ্ছে সমষ্ণ পরিবর্তনের আর কি মেইন সংজ্ঞা। এখন এটা গেল আর কি, আর বইয়ে শুধু আর কি ডিটি ইকুয়াল টু জিরো আর ডিকি ইজ নট ইকুয়াল টু জিরো, এটা দিয়ে আর কি সংজ্ঞাটা দেয় আর কি, ঠিক আছে। এবার দেখো সমষ্ণ পরিবর্তন আসলে কয়েকটা শর্ত আছে, এই শর্ত ছাড়া একটা সমষ্ণ পরিবর্তন কখনো হয় না, ঠিক আছে। প্রথম শর্ত যেটা, এটা হচ্ছে ডি ইকুয়াল টু জিরো এবং ডিটি ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ অন্তঃশক্তি এবং তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার প্রথম শর্ত, মানে ডি ইকুয়াল টু জিরো হবে আর ডিটি ইকুয়াল টু
মানে জিরো হবে। আর ডিউ ইকুয়াল টু জিরো এবং ডিটি ইকুয়াল টু যদি জিরো রাখতে হয় তাহলে তুমি অবশ্যই এই প্রসেস বা পরিবর্তনটা খুব ধীরে ধীরে করবে, মানে যাতে আমার অন্তঃশক্তির কোনো পরিবর্তন না হয়, মানে ডি ইকুয়াল টু জিরো আর ডিটি ইকুয়াল টু জিরো, মানে তাপমাত্রার কোনো পরিবর্তন যেন না হয়। সেই কারণে তোমার কী করতে হবে, প্রক্রিয়াটা খুব ধীরে ধীরে করতে হবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় মনে রাখবা, এক্সাম্পল বা এক্সাম যখন দিবা তখন উদ্দীপকের যদি এরকম কোনো ওয়ার্ড থাকে খুব ধীরে ধীরে বা খুব আস্তে আস্তে এরকম যদি কোনো কথা থাকে তাহলে বুঝে নেবে এটা হচ্ছে কি তোমার সমষ্ণ পরিবর্তন, ঠিক আছে। সো এটা গেল একটা। এরপরের শর্ত ধরো বলতে পারো যে তুমি কি বলে, দ্বিতীয় শর্ত হলো সিস্টেম ব্যবহৃত সিলিন্ডার অবশ্যই সুপরিপদ পদার্থ দিয়ে তৈরি হতে হবে, যেমন ও যাতে কী করতে পারে, তাপটা আর কি পরিবেশে দিতে পারে, ঠিক আছে। এই যে দেখো আমরা এখানে কোনো কুপরিবাহী পদার্থ দিই নেই, ঠিক আছে, কোনো কুপরিবাহী পদার্থ দিই নেই, মানে ও কী করতে পারে, যাতে ও এখানে তাপটা আর কি পরিবেশকে মানে দিতে পারে সঠিকভাবে আর কি, পরিমাপ মতো পরিবেশে যথেষ্ট পরিমাণ তাপ দিতে পারে বা যথেষ্ট পরিমাণ তাপ গ্রহণ করতে পারে, ঠিক আছে। আর লাস্ট যেই শর্তটা এটা হচ্ছে পরিবেশের তাপ ধারণ ক্ষমতা অসীম হতে হবে আর কি, ঠিক আছে, যাতে পরিবেশ তোমাকে যথেষ্ট পরিমাণ তাপ দিতে পারে, অথবা পরিবেশ থেকে তুমি কি করো, পরিবেশকে তুমি কি যথেষ্ট পরিমাণ তাপ দিতে পারো, ঠিক আছে, পরিবেশের কোনো তাপমাত্রা পরিবর্তন হবে না। সো এই শর্তগুলো যদি মেনে চলে তাহলে একটা পরিবর্তনকে আমরা সমষ্ণ পরিবর্তন বলতে পারি, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে গিয়ে সমষ্ণ পরিবর্তন এখন বা প্রক্রিয়া। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়া, তোমাদের আমি একটু আগে বলছি যে তাপের আমি ওঠানামা করাইতেছি, তাপ শোষণ করতেছি, তাপ বর্জন করতেছি, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হইতেছে না। এর কারণ কি, এটা আসলে মানে অদ্ভুত আর কি, বা অড বলতে পারবো, বা উইয়ার্ড জিনিস আর কি। সো এটা কেন হয় এটা একটু বোঝার চেষ্টা করব, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে। যেমন এই চিত্রটা যদি একটু দেখো, সিস্টেমে তাপ দিলে বা নিলে সিস্টেমে তাপমাত্রা কেন পরিবর্তন হয় না, এই বিষয়টা আর কি বুঝতে চাইতেছে। মানে এই কথা হলো, আমি বাইরে থেকে তাপ দিচ্ছি বা সিস্টেম তাপ শোষণ করছে, তাহলে তো তাপমাত্রা বাড়ার কথা, তাহলে কীভাবে তাপমাত্রা স্থির রাখলাম। এখন বিষয়টা হলো, ধরো আমি মানে বাইরে থেকে তোমার তোমার কি বলে কিউ ইকুয়াল টু 100 জুল তাপ সিস্টেমে দিলাম, ঠিক আছে। সো 100 জুল দিলে কি হয়, 100 জুল যদি দেয় তাহলে ওর কিন্তু আমার অন্তঃশক্তির পরিমাণ কি বেড়ে যাওয়ার কথা, মানে তোমার ইউয়ানটা যদি মানে ইউয়ান যদি অন্তঃশক্তিতে থাকে তাহলে আমার কি হবে, 100 জুল দেওয়ার ফলে এইটা মানে বাইরে থেকে 100 জুল তাপ দেওয়ার ফলে এটা হয়ে যাবে ইউয়ান প্লাস 100 জুল, ঠিক আছে। ফলে কি হবে, যেহেতু আমার এখানে ইউয়ান প্লাস 100 জুল হয়ে গেছে, সো যার কারণে আমার এই অণুগুলো ছোটাছুটি বেড়ে যাবে, গতিশক্তি বেড়ে যাবে, তার মানে কি মোট শক্তিটা বেড়ে গেছে, মানে ইউয়ান প্লাস 100 জুল হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো দেখো তারপর কি ঘটে, সো যেহেতু ইউয়ান প্লাস 100 আগে ছিল ইউয়ান, পরে হয়েছে 100 জুল তাপ দেওয়ার ফলে হয়ে গেছে ইউয়ান প্লাস 100 জুল। সো যেহেতু ইউয়ান প্লাস 100 জুল হয়ে গেছে, এখানে কিন্তু আমার মানে অন্তঃশক্তি বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে কি করবে, এই পিস্টনে ওরা কী করবে, ধাক্কাধাক্কি করা শুরু করবে আর কি, বা বলতে পারো যে যেহেতু আমার তোমার মোট শক্তি বেড়ে গেছে, যার কারণে কী করছে, চাপের পরিমাণ বেড়ে যাবে আর কি এখানে, মানে পিস্টনে আর কি অণুগুলা খুব ধাক্কাধাক্কি দেওয়া শুরু করবে, তার মানে একটা বল আসবে সেখান থেকে। সো বল আসলে কী হবে, ওরা কী করবে, এই পিস্টনটাকে ধাক্কায় এখান থেকে এখানে নিয়ে যাবে আর কি। সো আগে আয়তন ছিল V1, পরে আয়তন হয়ে গেছে V2, ঠিক আছে। সো এই যে V1 থেকে V2 হলো, এখানে কিন্তু এই পরিমাণ একটা কাজ হয়েছে বা একটা স্মরণ হয়েছে তুমি বলতে পারো, ঠিক আছে। এই পরিমাণ স্মরণ কী করছে, আমার অবশ্যই অণুগুলা করছে, মানে গ্যাসের অণুগুলা করছে, ঠিক আছে। সো তাহলে যে কাজটা যে করছে এটা কিন্তু অন্তঃশক্তি ব্যবহার করে করছে, মানে আমি 100 জুল দেওয়ার ফলে অন্তঃশক্তি হয়েছিল ইউয়ান প্লাস 100 জুল। এখন এই ইউয়ান প্লাস 100 জুলটা ব্যবহার করে ও কিন্তু এটাকে এখান থেকে এখানে নিয়েছে। সো কতটুকু ব্যবহার করছে, আমি বললাম কি ও 100 জুলটা ব্যবহার করে ফেলছে, মানে ইউয়ান প্লাস 100 জুল যে হয়েছিল এই 100 জুলকে ব্যবহার করে ও V1 থেকে V2 করছে আর কি আয়তনটা। তার মানে আমি যে 100 জুলটা নিয়েছিলাম পরিবেশ থেকে, ওই 100 জুলটা কিন্তু ও আবার খরচ করে ফেলাইছে আর কি বাহ্যিক কাজ করতে গিয়ে, ঠিক আছে। সো এটাই আমি বলছি যে যার কারণে আমি যে তাপটা আর কি নিচ্ছিলাম পরিবেশ থেকে, ওই তাপটা খরচ হয়ে গেছে, যার ফলে আমার অন্তঃশক্তির কোনো পরিবর্তন হয় নাই। তার মানে তুমি বলতে পারো যে সিস্টেমকে যে আমি তাপটা দিয়েছিলাম মানে কিউ ইকুয়াল টু 100 জুল, তারপরে সেই তাপের সমস্ত তাপ দিয়ে সিস্টেম তার অন্তঃশক্তি মানে বাড়িয়ে দিছিল আর কি, মানে ইউয়ান প্লাস 100 জুল করছিল, অর্থাৎ 100 জুল বাড়িয়ে দিয়েছিল, কিন্তু সিস্টেমের যতটুকু অন্তঃশক্তি বাড়ছিল 100 জুল মানে দিয়ে ঠিক ততটুকু অন্তঃশক্তি দিয়ে আর কি সে কী করছে, বহিস্থ কাজ করে ফেলছে, যার কারণে 100 জুলটা খরচ হয়ে গেছে, ঠিক আছে।
সো এখানে আমার U1 যা ছিল U2 তাই থাকবে আর কি, ঠিক আছে। সো এটাই আমি এখানে দেখাইছি, এই যে এখানে আমি দেখাইছি, দেখো এখানে প্রথমে ছিল হচ্ছে গিয়া U1, সো তাপ দিছি 100 জুল, যার ফলে U1 প্লাস 100 জুল হয়েছে। এরপর বাহ্যিক কাজ করছি, মানে পিস্টনটা এখান থেকে এখানে নিয়েছি, যার কারণে কী হয়েছে, আমি 100 জুল খরচ করে ফেলাইছি। তাহলে এই U2টা কী হবে, দেখো U2টা হবে হচ্ছে গিয়া U2 ইকুয়াল টু U1 তোমার U1 প্লাস 100 মাইনাস 100, ঠিক আছে। কারণ আমি কী করছি, 100 জুল আমার খরচ হয়ে গেছে, U1 প্লাস 100 হয়েছিল পরিবেশ থেকে 100 জুল নেওয়ার ফলে, পরবর্তীতে আমার কী হয়েছে, ওই 100 জুলটা আমি খরচ করে ফেলছি, তার মানে 100 কাটা, তাহলে U2 ইকুয়াল টু U1, ঠিক আছে। তার মানে আমার 100 জুল খরচ হয়ে গেছে, ঠিক আছে। সো এটা গেলো একটা জিনিস। সো এখানে আমি এটা এখানে লিখে দিয়েছি যে পূর্বাঞ্চ শক্তি ছিল U1, 100 জুল তাপ দেওয়ার শক্তি হয়ে যায় U1 প্লাস 100, বহিস্থ কাজ করে আবার 100 জুল খরচ হয়ে গেছে, তাহলে পরবর্তী শক্তি কী হবে তোমার U1 প্লাস 100 মাইনাস 100, ঠিক আছে। এই যে এখানে এটা লিখছি যে এটা ছিল হচ্ছে কি আমার তোমার ইনিশিয়াল, তারপরে আমার কি হয়েছে, ওই পরবর্তীতে আমি কী করছি 100কে আবার খরচ করে ফেলেছি, যার কারণে U2 ইকুয়াল টু U1 হয়ে গেছে, মানে 100 কাটা U2 ইকুয়াল টু U1, কোনো অন্তঃশক্তি কোনো পরিবর্তন হয় নাই, মানে D ইকুয়াল টু 0 বা U2 ইকুয়াল টু U1, ঠিক আছে। সো সেই একই ক্ষেত্রে যেহেতু আমার এখানে অন্তঃশক্তি কোনো পরিবর্তন হয় নাই, আমি তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, T1 ইকুয়াল টু T2টা সমান থাকবে আর কি, ঠিক আছে। এখন এটা আমি প্র্যাকটিক্যালি তোমাকে বললাম যে আমি 100 জুলকে দিচ্ছিলাম, U1 প্লাস 100 জুল হয়েছিল, পরবর্তীতে আমি কী করছি বহিস্থ কাজও করতে ওই 100 জুল খরচ করে ফেলাইছে, যার কারণে U1 প্লাস 100 মাইনাস 100, সো কী হয়েছে U2টা হবে হচ্ছে গিয়ে তোমার U1 হবে, ঠিক আছে, মানে এই 100 জুলটা খরচ হয়ে গেছে। এটা আমি একটু প্র্যাকটিক্যালি চিত্র দেখে বললাম। এখন আমরা তো তাপগতিবিদ্যার তোমার, আচ্ছা ওইটা দিয়ে আমি কি বুঝলাম, ওটা দিয়ে বুঝলাম যে 100 জুল যে তাপটা আমি নিয়েছিলাম বাইরে থেকে, এই 100 জুলটা কিন্তু খরচ হয়ে গেছে পরবর্তীতে, মানে বহিস্থ কাজ করতে গিয়া ওই আয়তনটা বাড়াতে গিয়া, তার মানে এই 100 জুল তাপের পুরোটাই কিন্তু আমি কি করছি, পুরোটা খরচ করে কিন্তু আমি তোমার কাজটা করছি, তার মানে বাইরে থেকে যে তাপটা নিতেছে এই তাপের সম্পূর্ণটা কিন্তু আমার বহিস্থ কাজ সম্পন্ন করার ক্ষেত্রে খরচ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো অন্তঃশক্তির পরিবর্তন হইতেছে না, মানে অন্তঃস্থ শক্তির পরিবর্তনও করতেছে না, ঠিক আছে। সো এটা আর কি আমি প্র্যাকটিক্যালি বুঝলাম। এবার যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে দেখো যে কীভাবে মানে কিউ পরিমাণ ডিকিউ পরিমাণ তাপ নিলে এই সম্পূর্ণ তাপটা ডিডাব্লিউ পরিমাণ কাজ করে, কিন্তু ডিউর কোনো পরিবর্তন করে না বা অন্তঃশক্তির কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা দেখো, আমরা তো জানি যে ক্লসিয়াসের বিবৃতি অনুসারে বা প্রথম সূত্র জানি যে ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লিউ। সো আমার যেহেতু এখানে অন্তঃশক্তি পরিবর্তন হয় নাই, সো ডিউ ইকুয়াল টু 0 বসাই দিতে পারো, তাহলে কি দ্বারা ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। সো এই সূত্রের দ্বারাও আমরা বুঝলাম যে এখানে আমি বাইরে থেকে যে তাপটা দিই, এই তাপটা দিয়ে সম্পূর্ণ ও কী করে, সম্পূর্ণ তাপটা কী করে দিয়ে ও বহিস্থ কাজ সম্পন্ন করে, এই তাপটা কোনো অন্তঃশক্তির পরিবর্তন করে না, ঠিক আছে। সো আমি দুইভাবে বুঝলাম, একটা হচ্ছে কি চিত্র দেখে আর মানে 100 জুল ধরে নিয়ে বা অ্যাজিউম করে নিয়ে, আর এখানে হচ্ছে দেখলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে যে কিভাবে ও অন্তঃশক্তিকে অপরিবর্তিত রাখতেছে। আমরা এটা বুঝলাম কিভাবে আমার তাপ শোষণ করার পরেও আমার কিভাবে আর কি তাপমাত্রা পরিবর্তন হইতেছে না, কারণ এখানে অন্তঃশক্তি পরিবর্তন হইতেছে না। সো বিষয়টা ক্লিয়ার। কেউ যদি কাউকে যদি বললো যে আমি তাপ দিতেছি কিন্তু আমার তাপমাত্রা পরিবর্তন হইতেছে না, এটা কীভাবে সম্ভব, এটা তুমি এইভাবে ব্যাখ্যা করতে পারবে আর কি। তাহলে মনে রাখবা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে গ্যাস সমস্ত পরিবর্তনে তুমি যে তাপটা দিবা সেই তাপের সমস্ত তাপটা ব্যবহার করে সিস্টেম কি করবে, বহিস্থ কাজ সম্পাদন করবে, ঠিক আছে। আর তাই এখানে ইউটা ধ্রুবক থাকে এবং টিটা ধ্রুবক থাকে, ঠিক আছে। সো এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। সো এটাই গেল। এখন আরেকটা বিষয় দেখো, সেটা হচ্ছে এখন কিন্তু তাপমাত্রার পরিবর্তন হইতেছে না ঠিকই, কিন্তু আয়তন কিন্তু বাড়তেছে বা আয়তন কিন্তু কমতেছে। যেমন প্রসারণের জন্য আয়তন বাড়ছিল, আবার সংকোচনের জন্য আয়তন কমছিল। সো তা আয়তন কমলে বাড়লে আবার কি চাপও কমে বাড়ে। তাপমাত্রার পরিবর্তন না হলেও কিন্তু আমার কি হইতেছে, আয়তনটা কিন্তু কমতেছে বাড়তেছে, ঠিক আছে। সো সেই বিষয়টা যদি একটু দেখো, এখন টি ধ্রুবক থাকলেও আয়তন বাড়াইছি, যার ফলে চাপ কমছে, আবার টি ধ্রুবক ছিল ওখানে কি চাপ কমেছি, আয়তন কি বাড়ছে। সো আমরা কিন্তু জানতাম যে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে কি পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আমরা অনেক আগে থেকে জানি আর কি, 19 থেকেও জানি, আবার ইন্টারেও কেমিস্ট্রিতে আছে। সো এখানে আমার তোমার এই আরটা ছিল হচ্ছে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, এনটা ছিল হচ্ছে
মোল সংখ্যা, ঠিক আছে। আর টি তো আমার ধ্রুবকে, তার মানে এই পুরো জিনিসটা কিন্তু ধ্রুবক, ঠিক আছে, যেহেতু টি এখানে ধ্রুবক। সো সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে আমার টিটা ধ্রুবক ছিল, এ আরও ধ্রুবক, এখানে এন তো মূল সংখ্যা ধ্রুবক, মানে নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য আমার কি এনটা কিন্তু ধ্রুবক থাকবে, ঠিক আছে। সো তাহলে পি ভিকল টু পুরোটাই কিন্তু আমার ধ্রুবক থাকতেছে, তারপর পি ভিকল টু ধ্রুবক, পি ভিকল টু ধ্রুবক, তাহলে ভিকল টু বলতে পারো কি ধ্রুবক ইন্টু 1/p বা ভি সমানুপাতিক 1/p। এখন আমরা কিন্তু ভি সমানুপাতিক 1/p এটা জানতাম বয়েলের সূত্র, ঠিক আছে। সো বয়েল এটাই বলছিল যে তাপমাত্রায় স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, এটা কিন্তু আমরা আগে থেকে জানতাম, ঠিক আছে। তার মানে সমষ্ণ পরিবর্তনটা বলের সূত্র মেনে চলে, ঠিক আছে। সো পি ইকুয়াল টু ধ্রুবক মানে কি দেখো, পি ইকুয়াল টু ধ্রুবক মানে প্রথমে সিস্টেমের চাপ ও আয়তনের গুণফল যা হবে, পরবর্তীতে সিস্টেমের তাপ ও আয়তনের গুণফল তাই হবে, ঠিক আছে। যেমন এখানে যদি দেখাও একটু, মানে এখানে এই অবস্থায় আর কি তোমার আয়তন আর চাপের গুণফল মানে পিএন ভিয়নের গুণফল যা হবে, আমি যখন আয়তনটা বাড়াবো মানে এই অবস্থায় আনবো, তখনও যে আয়তনটা ভি2 হইলো, চাপ পি2 হলো, এই দুটোর গুণফল কিন্তু সেম থাকবে, ঠিক আছে। পিভি ধ্রুবক মানে হচ্ছে এইটা, ঠিক আছে। আয়তন আর চাপের গুণফল সর্বদা ধ্রুবক থাকবে যদি তাপমাত্রা আমার স্থির থাকে, ঠিক আছে। তার মানে পিওয়ান ভিওন ইকুয়াল টু কে হলে পি2 ভিটি ইকুয়াল টু কি কে, ঠিক আছে। তাহলে পিওয়ান ভিওন ইকুয়াল টু পি2 ভিটি বলতে পারো তুমি, ঠিক আছে। সো এটা বুঝলাম পি ইকুয়াল টু ধ্রুবক মানে কি, মানে তোমার চাপ ও আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক আর কি। যেমন তুমি বলতে পারো যে চাপকে তুমি কি করলা, মানে আয়তনকে দ্বিগুণ করলা, তাহলে চাপটা আর কি অর্ধেক হবে, যার কারণে দুটা গুণ করলে আর কি কি বলে পিভি হবে, যেমন এরকম আর কি বিষয়টা। যেমন এরকম করতে পারো, তুমি কি করলা পিভি ইকুয়াল টু ধ্রুবক বলছি, ধ্রুবক তাহলে পি বলতে তুমি কি করলা আয়তনটা দ্বিগুণ করলা, আয়তনকে দ্বিগুণ করলে তোমার চাপ ধরো অর্ধেক করে দিলা, চাপ অর্ধেক করলে আয়তন করলা দ্বিগুণ, ঠিক আছে। চাপটা অর্ধেক করলে তাহলে কি দিলা 2 কাটা থাকে পিভি। বা তুমি এমন করতে পারো যে আয়তনকে কী করলা তুমি 3 গুণ করে দিলা মানে 3v, আর তাহলে চাপটাকে তুমি কি করলা 1/3 করে দিলা মানে p/3, তার মানে 3 কাটা থাকে পিভিআই, ঠিক আছে। মানে সবসময় পিভিটাই আসবে 3 কাটা। বা তুমি এরকম করতে পারো চাপটা দ্বিগুণ করে দিতে পারো, 2p করে দিতে পারো, তাহলে আয়তনটাকে তুমি কী করবে অর্ধেক করে দেবা v/2, 2 কাটা তাহলে কি থাকে পিভি থাকে, ঠিক আছে। সো মানে তোমার সবসময় চাপ ও আয়তনের গুণফল কী করবে ধ্রুবক থাকবে। মানে ইনিশিয়াল অবস্থায়ও তোমার যে পিওন ভিওনটা ছিল, মানে একদম আমরা তোমার সংকোচন বা পোষণ করার পূর্বে তখন যে পিওন ভিওন ছিল, মানে পিওন ভিওনের মান যদি তখন 10 হয়, মানে গুণফলটা আমি পোষণ করার পরেও p2 v2 যে পাইছিলাম ওই দুটা গুণ করলেও আমার কি হবে 10 আসবে, ঠিক আছে। এটাতে বোঝা হচ্ছে কি আমার তোমার আয়তন এবং চাপের গুণফল সর্বদা ধ্রুবক, ঠিক আছে। এটাই আমি আর কি, এটাই ছিল আমাদের হচ্ছে গিয়ে বয়েলের সূত্র বলতে পারো। সো এটাই গেল। এখন যদি গ্রাফগুলো একটু দেখো, সমষ্ণ পরিবর্তনের গ্রাফগুলো কীরকম আসে, আমি একটা পি ভার্সেস ভি গ্রাফ দিলাম, ভি দিলাম হচ্ছে এক্স অক্ষ বরাবর, পি দিলাম ওয়াই অক্ষ বরাবর আর কি। তাহলে দেখো গ্রাফগুলো আর কি এরকম পাবা, ঠিক আছে। এগুলাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত, বা এটাকে বলা হয় তোমার কি বলে রেক্টেঙ্গুলার হাইপারবোলা বলা হয় আর কি। এগুলো আয়তাকার অধিবৃত্ত আর কি। তোমরা অধিবৃত্ত চ্যাপ্টার পড়বা আছে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6 মেবি। সো রেক্টেঙ্গুলার হাইপারবোলা এগুলো প্রতিটা হচ্ছে গিয়ে সমষ্ণ রেখা, ঠিক আছে। এখানে প্রতিটা রেখায় কিন্তু তাপমাত্রা ধ্রুবক ছিল, ঠিক আছে। দেখো এখানে এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে ভিটা আর পিটা কিন্তু চেঞ্জ হইতেছে, ঠিক আছে। এই যে দেখো ইনিশিয়ালি এখানে আমি পিটা আর কি করতেছে, মানে আয়তনটা যত এদিক যাইতেছে আমার চাপটা কিন্তু কমতেছে। দেখো এখানে আয়তন যা ছিল এখানে আয়তন একটু বাড়ছে, যখন চাপটা একটু কমছে। আবার এখানে একটু কী করছে, এখানে আমি যখন আয়তন আরও বাড়াচ্ছি চাপ কিন্তু আরও কমছে, মানে ওদের গুণফলটা কিন্তু সবসময় আর কি সেম থাকবে, ঠিক আছে। মানে এটুর গুণফল যা হবে এটুর গুণফল তাই হবে আর কি, ঠিক আছে। সো আর এখানে দেখো এখানে তাপমাত্রা যেহেতু ধ্রুবক ছিল, মানে প্রতিটা রেখায় তাপমাত্রা ধ্রুবক। সো এটা যদি টি1 হয় এটা টি2 হবে, এটা হচ্ছে না এটা টি1
এটা T2, এটা T3 আর কি। সো তাপমাত্রা যত বাড়াইবা রেখাগুলো আর কি তত উপরের দিকে পাবা আর কি, ঠিক আছে। তার মানে এখানে T3 তাপমাত্রা সবচেয়ে বেশি, T2 তাপমাত্রা একটু কম, T1 তাপমাত্রা একটু কম। যেমন আমি এখানে ধরে নিয়েছি যে T1 যদি 300 ক্যালোরি হয়, T2 হবে 400 ক্যালোরি, T3 হবে 500 ক্যালোরি আর কি, ঠিক আছে। T3টা সবচেয়ে বড়, তারপর T2, তারপরে T1। সো এটা বুঝতে পারলা। মোটামুটি যদি T1 = 300 ক্যালোরি হয়, মানে এই পুরো রেখায় কিন্তু আমার তাপমাত্রা ধ্রুবক আছে, প্রতিটা বিন্দুতে তাপমাত্রা 300 ক্যালোরি করে আসে, ঠিক আছে। আবার এটা হচ্ছে প্রতিটা বিন্দুতে ধরো তাপমাত্রা 400 ক্যালোরি করে আসে, এই প্রতিটা বিন্দুতে এখানে তাপমাত্রা 500 ক্যালোরি করে আসে, 500 কেলভিন করে আসে, সরি ক্যালোরি না কেলভিন আর কি। এটা পুরোটাই আসে 300 কেলভিন করে, এইটা পুরোটা আছে ধরো 400 কেলভিন করে, এটা পুরোটা আসে গিয়ে মানে 500 কেলভিন করে আর কি, ঠিক আছে। তাপমাত্রার কোনো পরিবর্তন হইতেছে না প্রতিটা রেখায় আর কি, ঠিক আছে। সো তাপমাত্রা যদি আরও বাড়াও ধরো 800-900 বা আমি ধরে নিলাম আর কি, তাহলে গ্রাফগুলা আর কি আরও এদিকে পাইতে পারো আর কি এইরকম। তবে সবগুলা দেখতে একই রকম হবে, যেগুলোকে আমরা বলছি এগুলোকে বলা হয় সমষ্টি রেখা বা আইসোথার্ম, বা এটা হচ্ছে গিয়ে মানে ইন জেনারেল এগুলোকে আমরা জেনে এসে আয়তাকার অধিবৃত্ত আর কি, ঠিক আছে। সো আরও কিছু গ্রাফ দেখাই। এই যে দেখো একটা পি ভার্সেস ভি গ্রাফ, মানে একটাকে আঁকছে আর কি। দেখো এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত সমষ্টি রেখা বলছে। এখন দেখো এটা কিন্তু মনে হচ্ছে যে এক্স অক্ষের সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। দেখো গ্রাফটা মনে হচ্ছে যে এক্স অক্ষের সাথে মিলে যাচ্ছে, মানে আয়তন যত বাড়াইতেছে আমার কিন্তু চাপটা কমতেছে কমতেছে। তো একসময় দেখা যায় আয়তন অনেক বাড়লে চাপটা মানে মনে হয় যে এক্স অক্ষের সাথে মিলে যাবে, কিন্তু মিলে না আর কি। হয়তো এটা অসীমে গেলে মিলতে পারে আর কি, ঠিক আছে, ঠিক আছে। সো অসীমে গেলে মিলতে পারে বলে মনে হয় আর কি। সো এই ধরনের মানে গ্রাফকে আমরা বলি হচ্ছে গিয়ে অসীমতক, অসীমতক গ্রাফ বলতে পারো তুমি, অর্থাৎ অসীমে গেলে মিলতে হবে বলে মনে হয় আর কি, ঠিক আছে। এই প্রতিটা বিন্দুতে কিন্তু আমার তাপমাত্রা ধ্রুবক থাকবে, ঠিক আছে। আবার তুমি কি বলে ভি ভার্সেস পি গ্রাফ দেখতে পারবে। এখানে এক্স অক্ষে দিয়ে দিলা পি চাপ, আর ওয়াই অক্ষে দিয়ে দিলে হচ্ছে তোমার আয়তন বা ভি, সেখানেও সেম গ্রাফই পাওয়া আর কি, মানে একই রকম দেখতে আর কি। এরকম একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা পাইবা আর কি, মানে কাচির মতো দেখতে আর কি, ঠিক আছে, কাচির মতো। যদিও তুমি যখন পরবর্তী রুদ্রতাপীয় পড়বা ওইগুলার গ্রাফটা এরকম হয়, কিন্তু আর একটু খাড়া টাইপের হয় আর কি, ঠিক আছে। সো আরও কিছু গ্রাফ দেখতে পারো, এগুলা পরীক্ষায় আসে অনেক সময়, অ্যাডমিশন টেস্টেও আসতে পারে, যাতে তুমি গ্রাফগুলো দেখে সাথে সাথে বলতে পারো, মানে বুঝতে পারো যে কি। এখানে আমি কি করলাম, পিভি ভার্সেস ভি গ্রাফ দিয়ে দিলাম, এখানে ভি দিলাম, এখানে পিভি দিলাম আর কি, ঠিক আছে। সো আমরা তো জানি যে পিভি মানে সমষ্ণ প্রক্রিয়া পিভি হলো ধ্রুবক, ঠিক আছে, পিভি হলো ধ্রুবক, এটা জানি আমরা। সো জানি, দেখো এখানে আমার কি করছে, আয়তনটা কিন্তু বাড়তেছে, আয়তন বাড়তেছে, কিন্তু আমার পিভি এর মানের কোনো পরিবর্তন হইতেছে না, একটা নির্দিষ্ট মানে ও মানে স্থির আছে। মানে P1 যা হবে, P2 তা হবে, P3 তা হবে, P4 তা হবে আর কি, এরকম আর কি, ঠিক আছে। সো আমার এখানে দেখো পিভিটা যাই ছিল এই বিন্দুতে, যা ছিল এই বিন্দু তাই, এই বিন্দু তাই, এই বিন্দুতে, মানে এক্সকের সমতুল্য একটা গ্রাফ পাইছে আর কি। সো এখানে কোনো, আর এখানে আমি এখানে মানে লাগাই না একে নিয়ে, কারণ এখানে ডট ডট দিছি কী জন্য জানো, কারণ হচ্ছে গিয়ে আয়তনটা কিন্তু শূন্য না, আয়তন কোনো বাস্তব অর্থে আয়তন কখনো মানে শূন্য হয় না আর কি, ঠিক আছে। সো এখানে যদি আমি লাগাই তাহলে আয়তনটা কিন্তু শূন্য চলে আসে। সো এই জন্য এখানে ডট ডট দিছি আর কি, ঠিক আছে। সো ধরো এখানে একটা পিভি এর মান ধরো 5-7 বা যে কোনো একটা হিসেবে কনস্ট্যান্ট আছে আর কি। আমি আয়তন যত বাড়াইতেছি আমার পিভিটা কিন্তু ধ্রুবক আছে, ঠিক আছে। বা তুমি চাপ দিয়েও দেখতে পারো, সেম গ্রাফই পাবো আর কি। চাপ দিলে এখানে, পিভি দিলে এখানে, চাপ যত বাড়াইতেছি কিন্তু আমার পিভি এর কোনো পরিবর্তন হতেছে না, কারণ পিভিটা হচ্ছে আমরা জানি সমষ্টি প্রক্রিয়া পিভি ইন্টু ধ্রুবক, কারণ এখানে তাপমাত্রা ধ্রুবক ছিল আর কি, ঠিক আছে। মানে চাপ চেঞ্জ হইলেও তোমার কি মানে চাপ ইন্টু আয়তনের গুণফল চেঞ্জ হইতেছে না। এখানে কি আয়তন চেঞ্জ হলেও তোমার চাপ ইন্টু আয়তন ইন্টু চাপের গুণফল কিন্তু চেঞ্জ হইতেছে না, মানে এটা চেঞ্জ হইতেছে না আর কি, এটা অবশ্যই ধ্রুবক থাকবে, ঠিক আছে। এবার আরেকটা দেখো, এটা হচ্ছে তোমার পি ভার্সেস 1/p গ্রাফ, ঠিক আছে। সো আমি এক্স অক্ষে দিয়ে দিলাম 1/p, আর ওয়াই অক্ষে দিলাম তোমার ভি, ঠিক আছে। সো এরকম যদি দাও তাহলে এখানে তোমরা অবশ্যই একটা কি মূলবিন্দুগামী সরলরেখা পাবো আর কি, ঠিক আছে, এরকম। তবে এখানে একটু ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে আমরা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখাটা আর কি, মানে এখানে কিন্তু ডট ডট দিছে এই পর্যন্ত, তারপর এটা হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে। এর কারণ হচ্ছে গিয়া 1/p কখন জিরো হয়, 1/p কখন জিরো হয়, মানে পিটা যখন অসীম হয়, মানে p = ইনফিনিটি, ঠিক আছে।
পি ইকুয়াল টু ইনফিনিটি বসালে 1/p ইকুয়াল টু 0 আসবে, মানে বিষয়টা এরকম আর কি। এখানে হচ্ছে 1/p ইকুয়াল টু 0 কখন আসবে, যখন তুমি কী করবা পি ইকুয়াল টু বসাইবা ইনফিনিটি, তার মানে 1/ইনফিনিটি ইকুয়াল টু আসবে 0। কিন্তু তুমি বোঝো এমন পৃথিবীতে এমন কোনো যন্ত্র আবিষ্কার করা হয় না যে যন্ত্রে মানে অসীম পরিমাণ চাপ দিতে পারে, ঠিক আছে। তারপরে এখানেও সেম আর কি, ভিটা আর কি ইনফিনিটি সংখ্যক চাপ তুমি মানে আয়তন কীভাবে তুমি বানাইবা, সো এখানেও মূলবিন্দুগামী সরলরেখা তুমি পাইবা আর কি, যদি পি দেওয়া এদিকে আর 1/ভি দেওয়া এদিকে। এটা কীভাবে পাইলে এটা আমি এখানে দেখাইতেছি। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণটা একদম কি মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স, যেমন পিভি ইকুয়াল টু আমরা জানি কে, ঠিক আছে, বা পিভি ইকুয়াল টু ধ্রুবক জানি আমরা, ঠিক আছে। এনআর টি আসলো, সো এনআর টি এন ধ্রুবক আর ধ্রুবক টি কি তাপমাত্রা ধ্রুবক, তাহলে তো যদি ভিটা আমরা কী করছি এখানে রেখে কেটা এখানে রেখে গেছি 1/ভি পাশে নিয়ে গেছি, তাহলে ভিকে যদি তুমি ওয়াই ধরো আর কে যদি এম ধরো মানে ঢাল, আর 1/পিকে যদি এক্স ধরো তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে মূলবিন্দুক্রমে সরলরেখার সমীকরণ। সো ভি ইকুয়াল টু কে ইন্টু 1/পি মানে মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স। সো এই জন্য আর কি এই দুইটা সমীকরণ, একটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, একটা ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, দুইটা চলক। মানে এটা যদি এক্স হয় এটা ওয়াই, এটা এক্স হলে এটা ওয়াই, তার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স। বা এখানে আমরা ভি ইকুয়াল টু তুমি বলতে পারো কি তোমার ভি ইকুয়াল টু কে ইন্টু 1/পি, বা তুমি বলতে পারো যে এখানে পিটা রেখা দিতে পারো, ঠিক আছে। যেমন পিভি ইকুয়াল টু কে পাইছি, বা এখানে তুমি পিটা রেখা দিলা কে ইন্টু 1/ভি, ঠিক আছে। সো এটা যদি ওয়াই হয় ওয়াই এটা ওয়াই হলে এটা এম, আর উপর হচ্ছে এক্স, তার মানে কি ওয়াই ইকুয়াল টু এম এক্স, ঠিক আছে। এই জন্য আমরা মূলবিন্দুক্রমে সরলরেখা পাইছি। সো এটা একটু বুঝতে পারলাম যে এখানে আমরা ইনফিনিটি সংখ্যক চাপ বা আয়তন দিতে পারতেছি না দেখে এখানে আমার ডটগুলো দিছি, এখানেও এখানেও ডট দিছি আর কি, ঠিক আছে। মানে তুমি যতটুকু আর কি চাপ বা আয়তন দিতে পারবা আর কি, তো সেখানে আর কি স্ট্রেট লাইন দিবা আর কি, ঠিক আছে। মানে সেখানে দিতে পারবা, আর এরপরগুলো আর কি মানে ডট করে দিয়ে দেবা আর কি, ঠিক আছে। মানে ডট এন্ডে বুঝাচ্ছি যে এটা আর কি মূলবিন্দু দিয়ে যায়, ঠিক আছে। মানে পিছন করে আর কি ডট দিয়ে দেখা যায় একটা মূলবিন্দু দিয়ে যায় আর কি, ঠিক আছে। মানে এতটুকু কিন্তু আমি করতে পারি নাই, এতটুকু জিনিস আমি করতে পারি নাই, কারণ আমি দিতে পারতেছি না এখানে এত পরিমাণ চাপ বা এত পরিমাণ আয়তন আমি দিতে পারতেছি না, ঠিক আছে। অতটুকু আমি করতে পারিনি, তাই ওখানে স্ট্রেট লাইন দেওয়া যাবে না আর কি, ঠিক আছে। তো এটা গেল। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সমষ্ণ পরিবর্তনে আমরা কাজ কীভাবে বের করে সেটা একটু দেখব। যেমন একটু আগে আমরা কাজ বের করছিলাম ইসের ক্ষেত্রে। সো এখন সমষ্ণ পরিবর্তনের কাজটা দেখব। যেমন দেখো সমষ্ণ পরিবর্তনে যদি তুমি কাজটা বের করো, সো আমরা আগের মতো একটা সিস্টেমটাকে আঁকলাম। সো এখানে আমরা কি করছি যে বাইরে থেকে তোমার তাপ দিয়ে আর কি কি বলে আয়তনটা আর কি ভি1 থেকে আমরা কি করছি ভি2 করছি, ঠিক আছে। সো আমি এখানে প্রসারণ সৃষ্টি করছি আর কি, তাহলে কি কি মানে কি পরিমাণ কাজ হবে। সো দেখো এখানে তোমার এই সব ইনিশিয়াল ছিল এইটা আর কি, পি1 ভি1 টি1, তারপরে ইউ1 কিউ1, বাড়ি থেকে তাপ দেওয়ার ফলে আমি কী করছি এখানে তোমার কী করছি এখানে আয়তনটা ভি2 করছি আর কি, ঠিক আছে। সো দেখো এখানে আমরা তো শর্তগুলো সব মোটামুটি জানি। সো গ্রাফে যদি একটু দেখো, এই যে আমার যেই তোমার কি বলে সমষ্ণ রেখাটা আর কি, এই যে একটু আগে দেখাইছি, ঠিক আছে। এটা ছিল আমার রেখাটা। সো আমি এখান থেকে আর কি কাজটা বের করব, ঠিক আছে। সো এটা ছিল আমার হচ্ছে অধিবৃত্ত যেটাই বলো বা আয়তাকার অধিবৃত্ত আর কি। সো আমি কি করলাম, এই যে পাইছি এই বরাবর কিন্তু আমি ভি দিয়েছিলাম, এই বরাবর দিয়েছিলাম পি। সো এই একটা গ্রাফ পাইছি। সো আমি এই বিন্দুতে কী করলাম লম্ব টেনে দিলাম, আর বি বিন্দু থেকে লম্ব টেনে দিলাম আর কি, ঠিক আছে। সো আর আমরা একটা জিনিস জানতাম যে পিভি লেখচিত্রের আর কি ক্ষেত্রফলটা কিন্তু আমার কি কাজ নির্দেশ করে, ঠিক আছে। সো আমার এই বিন্দুতে আর কি কী ছিল মানে এটা ইনিশিয়ালি এই বিন্দুতে আমার চাপ ছিল পি1 ভি1 মানে প্রাইমারি আর কি, এখানে চাপটা ছিল পি1 ভি1, পরবর্তী আয়তনটা বাড়াইয়া আমার চাপটা
মানে চাপার আয়তন হয়ে গেছে P2V2, ঠিক আছে। এটা হচ্ছে বি বিন্দুর জন্য মানে শেষটা আর কি, ঠিক আছে। সো আমি বি বিন্দু থেকেও একটা লম্ব টেনে দিলাম বি প্রাইম, বি প্রাইম, আর এই বিন্দু থেকে দিলাম এ প্রাইম, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে তোমার এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আর কি পুরো জায়গাটা অবশ্যই আমার তাপমাত্রা কিন্তু ধ্রুবক ছিল, মানে তাপমাত্রা এখানে টি থাকে, এখানে টি আছে, এখানে 300 ক্যালোরি থাকলে এখানেও 300 ক্যালোরি, মানে প্রতিটা বিন্দুতে তোমার ধরো 300 ক্যালোরি, মানে 300 কেলভিন করে আসে, ঠিক আছে, কেলভিন হবে অবশ্যই। সো কাজ বের করার ক্ষেত্রে আমরা তো মানে জানি যে অনেক ক্ষুদ্র একটা ডিবি পরিবর্তনের জন্য এখানে আমার বের করতে হয়েছে এই বড় এই পরিবর্তনটা করার জন্য আমার কী পরিমাণ কাজ হয়েছে আর কি, মানে V1 থেকে V2 করার জন্য মানে ডিভি পরিবর্তনে কী পরিমাণ কাজ হয়েছে বা ডেল্টা ভি পরিবর্তন, এখানে অবশ্যই ডিভি বলবো কারণ এখানে আমার চাপটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সমচাপের সমস্যা ছিল না, কিন্তু এখানে কিন্তু দেখো সমচাপের জন্য গ্রাফটা ছিল একদম এরকম, ঠিক আছে, মানে এক্স অক্ষ বরাবর, চাপের কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু এখানে কিন্তু সমষ্ণুতে আমার চাপ দেখো প্রতিটা বিন্দু চেঞ্জ হইতেছে, মানে এখানে যে চাপ, এখানে চাপ একটু কম, এখানে চাপ আর একটু কম, এখানে চাপ আর একটু কম, মানে চাপটা চেঞ্জ হইতেছে, ঠিক আছে। সো রেখাটা এরকম পাইছি। সো আমরা ধরে নিলাম আর কি ডিবি পরিবর্তনের জন্য, অতি ক্ষুদ্র ডিবি পরিবর্তনের জন্য আমার কাজ হবে হচ্ছে গিয়া ডিডাব্লিউ আর কি, ঠিক আছে। সো এটা দেখো, এখন দেখো এই গ্রাফের তো প্রতিটা বিন্দুতে আমার চাপটা এখানে পরিবর্তন হইতেছে, ঠিক আছে। সো আমরা কি করলাম এখানে, এটা হচ্ছে আমার V1, এটা হচ্ছে V2, এটা তো আগেই বুঝতে পারছো, এটা হচ্ছে V1 আর এরপর রয়েছে V2 আর কি। সো আমি কী করলাম ক্ষুদ্র একটা স্টেপ নিলাম, ঠিক আছে, যেখানে আমার চাপটা ধরে নিলাম P, চাপটা অবশ্যই চেঞ্জ হতেছে, আর ডিভিটা হচ্ছে কি আমার কি মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা আয়তনের পার্থক্য আর কি, ঠিক আছে, ডিভি আর কি। সো ডিভিটা এতই ছোট যে আমরা এটাকে খালি চোখে দেখতে পারতেছি না, ঠিক আছে। সো ডিভি আয়তনের পরিবর্তন করার জন্য আমার কাজ হবে, আমি ধরলাম ডিডাব্লিউ, ঠিক আছে। সো এটাই আমি এখানে লিখছি অতি ক্ষুদ্র হয়, তাহলে এই নিম্ন এই ছোটো এই স্টেপের ক্ষেত্রফল কী হবে দেখো, ডিভি হচ্ছে প্রস্থ আর এই পি হচ্ছে কি আমার মানে দৈর্ঘ্য আর কি, তার মানে ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে পিডিভি, ঠিক আছে। সো পিডিভি হচ্ছে আমার ডিডাব্লিউ। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এটা তো একটা আয়তক্ষেত্র হয় নাই, কারণ এখানে দেখো ধরলাম এই জায়গাটাও ঠিক আছে, মানে এটা প্লেন, ঠিক আছে, কিন্তু এইখানে তো এটা একটু বড় মনে হইতেছে, মানে এই প্রথম রেখাটা আর এটা একটু ছোটো মনে হইতেছে। এই দেখো এখানে আমি হলুদ কালি দিয়ে দেখাইছি, এই যে এখানে দেখো এই রেখা কিন্তু সমান না, এটা একটু বড় এটা একটু ছোটো, মানে চাপটা কিন্তু সমান না, ঠিক আছে, দুইটার চাপ সমান না, এটার চাপ একটু বেশি এটার চাপ একটু কম। কিন্তু এখানে কাহিনীটা হলো কি তোমার এই ডিভিটা এতই মানে এতই ছোট এতই কম মান, মানে এই দুইটা রেখা একদম সাথে সাথে মেলানো আর কি, খালি চোখে দেখা যায় না। এখন দেখো তুমি যদি এখানে আরেকটা দাগ কাটো তাহলে দেখবা কিন্তু এই দুই দাগের মধ্যে পার্থক্য আরও কম, মানে উচ্চতাটা আরও কম। একদম যদি এটার সাথে মিশে আরেকটা কাটো দাগ কাটো তাহলে কিন্তু ওই পার্থক্যটা আরও কম হবে, মানে চাপের পরিবর্তনটা আরও কম হবে। মানে ডিভি এতই ছোট আমরা পিকে ধ্রুবক ধরে নিতে পারবো, বা আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে কী বলে মানে চাপটা এখানে পরিবর্তন হয় না, আর হলেও ওইটাকে আমরা উপেক্ষা করতে পারবো, ঠিক আছে। সো এটা গেল একটা বিষয়, তাহলে বুঝতে পারলাম এটা এই ক্ষেত্রফল, কারণ ডিভি এতই কম যে আমরা পিটাকে আর কি ওখানে কি বলতে পারবো যে পিটা পরিবর্তন হচ্ছে না বা এটা ধ্রুবক আছে, তাহলে এটা একটা আয়তক্ষেত্র সৃষ্টি হবে যার প্রস্থ হচ্ছে ডিভি, দৈর্ঘ্য হচ্ছে পি, তাহলে আমি বলতে পারি ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমি তো এটার ক্ষেত্রফল আর কি বের করে ফেলছি, বা এখানে ডিডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে এটা বুঝতে পারছি এখানে। এখন তুমি একটা কাজ করতে পারো, মানে সেম প্রসেস এই এ থেকে বি পর্যন্ত, ঠিক আছে, বা এ এ প্রাইম বিতে, মানে এই ক্ষেত্রফলটায় অসংখ্য এরকম স্টেপ নিতে পারো ক্ষুদ্র ক্ষুদ্র, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ডিবি নিতে পারো, এই যে এতটুকু ডিবি নিতে পারো। সো অসংখ্য ডিবির জন্য ওইখানে আমি বলতে পারি যে এখানে একটা স্টেপ নিলে ওটার জন্য আমি পিটা ধ্রুবক পাবো আর কি, কারণ ওইখানেও আমার কি হবে যে ডিবিটা এতই ছোট যে পি এর পরিবর্তনটাকে আমরা উপেক্ষা করতে পারি। সো প্রতিটা তোমার স্টেপের জন্য আমরা বা ডিভির পরিবর্তনের জন্য আমরা ডিডাব্লিউ পরিমাণ কাজ পাবো, মানে এখান থেকে V1 থেকে V2 পর্যন্ত অসংখ্য ডিডাব্লিউ পাবো, মানে ডিভির জন্য এই প্রত্যেকটা ডিডাব্লিউ কিন্তু আমি যোগ করে দিলেই আমার কি পাওয়া যাবে, ডাব্লিউটা পাওয়া যাবে, মানে আগে আমি বলছিলাম। তো আমি V1 থেকে V2 পর্যন্ত অসংখ্য ডিডাব্লিউ নিয়ে আমি কি করতে পারবো, সবগুলো ডিডাব্লিউ যোগ করে দিলে আমি কি করতে পারবো, তোমার মোট ডাব্লিউটা পাবো, মোট কাজটা পাবো। এখানে আমি সেটাই করছি, এই যে V1 থেকে V2 পর্যন্ত মোট কাজ হবে
ডব্লিউ ইকুয়াল টু ডিডাব্লিউ মানে ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, তাহলে আমি কী করবো এখানে ভি টু থেকে ভি1 পর্যন্ত তোমার কী করতে পারবো মানে ইন্টিগ্রেশন করে দেবো আর কি। তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি পিডিভি, ঠিক আছে। এখন দেখো ওই ক্ষুদ্র স্টেপের জন্য মানে ডিডাব্লিউর জন্য বা ডিভির জন্য আমার কিন্তু ওইখানে চাপটা কিন্তু স্থির ছিল, কিন্তু এই পুরা ক্ষেত্রে কিন্তু আমার চাপটা স্থির নয়। তুমি এই ছোট ক্ষেত্রে বলতে পারবা যে এখানে চাপটা স্থির ছিল মানে এই ছোট স্টেপের জন্য, কিন্তু পুরা জায়গায় তো চাপ স্থির নাই, এখানে প্রতিটা কিন্তু চাপ পরিবর্তন হইতেছে, তাই না? তার মানে এখানে কিন্তু চাপটা পরিবর্তন হইতেছে। তো চাপ পরিবর্তন হলে আমরা কিন্তু চাপকে এই ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে আনতে পারবো না, ঠিক আছে। সো একটা বিপদ এখানে, আর আমরা তো জানি পিকে মানে ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো না। সো এখানে হয়তো পিকে পি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যাবে কিন্তু ভি এর সাপেক্ষে না। সো আমরা এখানে আটকে গেছি আর কি, পিকে বাইরেও আনতে পারতেছি না, ইন্টিগ্রেশন করতে পারতেছি না, ঠিক আছে। সো যদি এই চ্যাপ্টারে কোনো জায়গায় আটকে যাও তাহলে এই চ্যাপ্টারের সুপারম্যান সূত্র হচ্ছে এই সমীকরণটা পি ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে। সো এই অনুযায়ী আমরা পি ইকুয়াল টু এনআরটি বাই ভি বসাইতে পারি। সো পিভি ইকাল টু এনআরটি। সো ফিজিক্সে আসলে বেশির ক্ষেত্রে পিভি সূত্রটা পিভি ইকাল টু আরটি ব্যবহার করে, কারণ ওরা ফিজিক্সে বেশির ক্ষেত্রে এন ইকাল টু 1 মোল ধরে নেয় আর কি। তবে আমরা এন মোল নিয়ে কাজ করব। সো এই যে এখানে ধরলাম যে এখানে কী বলে যে আমার পাত্রে হচ্ছে গিয়ে এন মোল গ্যাস আছে, যে এখানে এন মোল গ্যাস আছে আর কি, ধরো এম ভরের এন মোল গ্যাস আছে আর কি, ঠিক আছে। যেমন তুমি ধরতে পারো যে এখানে কি বলে, আমি একটু লিখে দেখাই। যেমন এখানে ধরো তোমার মানে আমি বলছি এম ভরের গ্যাস আছে আর কি, এম ভরের গ্যাস আছে, ঠিক আছে। আমি জানি না কতটুকু গ্যাস আছে, ধর বলে দিলাম হচ্ছে তোমার কি বলে এখানে 100 গ্রাম আছে অক্সিজেন, ঠিক আছে, 100 গ্রাম অক্সিজেন আছে। সো আমরা তো মোটামুটি জানি যে অক্সিজেনের হচ্ছে আণবিক ভর হচ্ছে গিয়ে 32 গ্রাম, ঠিক আছে। সো আমরা তো জানি যে তোমার বলতে পারো তুমি এখানে তুমি বলতে পারো হচ্ছে গিয়ে 32 গ্রাম ওটিতে আর কি তোমার থাকে 1 মোল, ঠিক আছে, বা সুতরাং 1 মোল অক্সিজেন 1 মোল থাকে কত 1/32, বা তুমি বলতে পারো হচ্ছে 100 গ্রামে কত 100 গ্রাম অক্সিজেনে কত 100/32, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার ছোটো এম ছিল, কারণ আমি এখানে বলছি এটা হচ্ছে এম ভরের গ্যাস নিয়েছে, আমি জানি না কতটুকু নিয়েছি 100 গ্রাম 200 গ্রাম অক্সিজেন নিতে হবে বা যেটি অক্সিজেন বা যাই নাও আর কি। আর এটা হচ্ছে তোমার আণবিক ভর বা যেটা হচ্ছে বড় বোতল এম, ঠিক আছে। তাহলে আমি এখানে বললাম যে এন ইকুয়াল টু এটা বলা হচ্ছে কি তোমার মোল সংখ্যা এন ইকুয়াল টু তুমি বলতে পারো এম বাই মানে যত গ্রাম দেওয়া থাকবে ওটাকে আমরা যদি কি বলে ওইটার আণবিক ভর দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা মোল সংখ্যা পাই, ঠিক আছে। সো এবার দেখো এখানে আমি কি করলাম, ওই পি এর জায়গায় আর কি এই যে এখানে পিটা যে ছিল ওই পির জায়গায় আমি মানটা বসাই দেবো আর কি, ঠিক আছে। যে এই যে এনআরটি এর জায়গায় মান বসাই দেবো এনআরটি বাই ভি, ঠিক আছে। ইন্টিগ্রেশন ডব্লিউ ইকুয়াল টু এনআরটি বাই ভি বসাই দিচ্ছি বা ডিভি, ঠিক আছে। সো এনআরটি যদি আমি এই সিলিন্ডারে আর কি নির্দিষ্ট পরিমাণ গ্যাস নেই তাহলে অবশ্যই এনটা আমার কি ধ্রুবক হবে, মানে মূল সংখ্যাটা ধ্রুবক হবে, আর আরটি তো আগেই ধ্রুবক। এনআরটিকে বাইরে নিয়ে আসলাম তাহলে আমার কি থাকে 1/v, ঠিক আছে, 1/v ডিভি। আর আমরা তো জানি একটা মানে ইন্টিগ্রেশন একটা সূত্র জানতাম এই যে তুমি যদি মানে ইন্টিগ্রেশন অফ 1/x dx করো তাহলে সেখানে আসে লন মানে মডুলাস অফ এক্স আসে প্লাস সি আসে, ঠিক আছে। সো এখানে আমার কী আসলো, ওইখানে 1/v কে ভি হিসাবে করতেছে, তার মানে এনআরটি বাইরে ছিল, তাহলে লন ভি আসছে আর ভি2 এসে উপরে ভি1 আসে আপার লিমিটে। এখন দেখো আমি কিন্তু এই এক্সটাকে আর কি মডুলাসের ভেতরে রাখছি, আমি এখানে ভিটাকে মডুলাস দিইনি, ঠিক আছে, এখানে এইভাবে দেওয়ার কথা ছিল কিন্তু দিইনি। এর কারণ কি, কারণ ভিটা তো আমরা জানি পজিটিভ, তাই না, ভি আয়তন কীভাবে নেগেটিভ হয়। সো এটাকে মডুলাস দেওয়া না দেওয়ার কথা, যেমন 2 একটা পজিটিভ সংখ্যা তুমি জানো, সো 2তে মডুলাস অফ 2 দেওয়ার কিছু নাই তো, কারণ এটা একটা পজিটিভ সংখ্যা আমরা জানি। সো এটাকে আমরা ইন্টিগ্রেশন অনুসারে আগে কী করলাম, আপার লিমিটে বসলাম, লোয়ার লিমিটে বসে মানে লন ভি মাইনাস কী হবে লন ভি2 মাইনাস লন ভি1 আর কি, ঠিক আছে।
সো এটাকে আমরা আবার লনের সূত্র জানি যে মাইনাস আকার থাকলে ওটা ভাগ আকারে চলে যায়, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এনআরটি লন V2/V1 আর কি আছে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে কি আমার সমষ্ণ পরিবর্তনের কাজ, ঠিক আছে, এনআরটি ইন্টু লন V2/V1, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেইন সূত্র। আবার তুমি আরেকটা জিনিস দেখো, আমরা তো এখানে জানি তাপমাত্রাটা ধ্রুবক, তার মানে পিভি ইকুয়াল টু ধ্রুবক ছিল, যেমন এখানে ধরো এখানে P1V1 এর গুণফল যা হবে এখানে P2V2 এর গুণফল তাই হবে, মানে আগে আয়তন আর চাপের গুণফল যা ছিল পরবর্তীতে আয়তন আর চাপের গুণফল তাই হবে, মানে P1V1 ইকুয়াল টু এনআরটি পড়ছিলাম, P2V2 ইকুয়াল টু এনআরটি হবে আর কি, যেহেতু তাপমাত্রা ধ্রুবক, আর তো ধ্রুবক, আর এন তো আমরা জানি যে মূল সংখ্যাটা ধ্রুবক, তখন P1V1 এর মান যা হইতেছে P2V2 এর মান তাই হইতেছে, ঠিক আছে। এটা আমি আগেও বলছি। তো সেই অনুসারে যদি তুমি মানটা বসাও এখানে, আচ্ছা এই সূত্রটা আবার একটু সিম্পলিফাই করলে, যেমন এন ইকুয়াল টু 1 মোল গ্যাসের জন্য হয়, তাহলে এখানে তুমি এনের জায়গায় 1 বসাই দাও, তাহলে RT ডলার V2/V1, এটা হচ্ছে বইয়ে ব্যবহার করছে যে সমষ্ণ পরিবর্তনের কাজ কীভাবে আসে। সো এখন দেখো যে প্রথমের চিত্রে আমার ছিল হচ্ছে P1 আর আয়তন ছিল V1, তাহলে আমরা জানি P1V ইকুয়াল টু এনআরটি, আবার P2V2 ইকুয়াল টু পরবর্তীতে এনআরটি, তাহলে P1V1 ইকুয়াল টু P2V2 ইকুয়াল টু এনআরটি। সো তুমি এনআরটির জায়গায় P1V1 বসাই দিতে পারো, ঠিক আছে। এনআরটির জায়গায় তুমি কী করতে পারো, এনআর জায়গায় P1V1 বসাই দিতে পারো। সো বসাই দিলে দেখো আরও দুটো সূত্র আসে, এই যে চাপ আর আয়তন দিয়ে সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু P1V1 লন V2/V1, আবার ডব্লিউ ইকুয়াল টু P2V2 লন V2/V1। অনেক সময় দেখা যায় যে ওই যে এই সূত্রটা দিয়ে দেয় না, মানে তোমার এখানে কি করে এই তোমার তাপমাত্রা উল্লেখ করে না, অনেক সময় তাপমাত্রা উল্লেখ না করলে অনেক সময় চাপ আর আয়তন দিয়ে যায়, চাপ আর আয়তন দিয়ে দিলে তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ছিল, সমষ্ণ পরিবর্তনের কাজটা বের করা। আমরা সমষ্ণ পরিবর্তনটা ডিটেলস দেখছি, এরপরে আমরা দেখবো হচ্ছে সমষ্ণ পরিবর্তনের কাজ দিয়ে অবশ্যই অনেক ম্যাথ আসে, সো এটা মনে রাখা খুবই জরুরি। সো আমরা পরবর্তীতে আর কি রুদ্রতাপীয় পরিবর্তনটা দেখবো বা প্রক্রিয়াটা দেখবো, ওইটাও খুব ডিটেলস পড়বো। তবে ওইটা পড়ার আগে আর কি কিছু জিনিস শিখে নেওয়া লাগে আর কি, মানে ওখানে তাপ ধারণ ক্ষমতা আছে, আপেক্ষিক তাপ আছে, ঠিক আছে, মোলার তাপ ধারণ ক্ষমতা, মোলার আপেক্ষিক তাপ, এই বিষয়গুলো একটু টুকটাক জানা লাগে। সো আমরা ওইটা একটু পরে ক্লাসে দেখবো, ক্লাস অনেক লং হয়ে গেছে এটা। সো যা যা দেখাইছি, কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সমস্যা নেই। আজকে এই পর্যন্তই।